নমস্কার। এটা আমি আরেকটু কন্টিনিউ করছি নারীবাদের যে থিওরি তার উপরে, কিন্তু এটা আমাকে আরেকটু ইলাবোরেট করতে হবে কনভার্সনে যাওয়ার আগে। কনভার্সনটা কি এবং নারীবাদ তার সঙ্গে কিভাবে রিলেটেড, তার একটা ব্যাকগ্রাউন্ড আমাকে করতে হবে। তো আমরা আবার ফিরে যাই, মার্কস যেভাবে হিস্ট্রিটা ইতিহাসটাকে দেখেছে, বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, এটা হচ্ছে কাঠামোটা। আর এই সুপারস্ট্রাকচারে বেসটা হচ্ছে মোডস অফ প্রোডাকশন এবং রিলেশনস অফ প্রোডাকশন। এগুলো কিভাবে আমরা নিজেদের ডেইলি লাইফ প্রডিউস করি, ট্রাইবাল উপায়, এগ্রিকালচারাল উপায়, ফিউডাল উপায় এবং ক্যাপিটালিস্ট উপায়। এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে গেছে। এবং সুপারস্ট্রাকচারে কি আছে? রাষ্ট্র, রিলিজিয়াস ইনস্টিটিউশন, সমস্ত কিছু। হ্যাঁ, তো এইদের কন্ট্রাডিকশনে, কনফ্লিক্টে আমাদের ইতিহাসটা মুভ করে মার্কসের মধ্যে। তাহলে মোডস অফ প্রোডাকশন আর রিলেশনস অফ প্রোডাকশনটা কি? মোডস অফ প্রোডাকশন আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যবহারিক লাইফ আমরা প্রডিউস করি, আমরা উৎপাদন করি, এবং সেটা ট্রাইবাল হতে পারে, আমি হান্টিং গ্যাদারিং করি, সেটা কৃষিকাজ হতে পারে, সেটা আমি সার্ফ লেবার দিয়ে করতে পারি, এবং সেটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম হতে পারে। যেভাবে আমার উৎপাদন ব্যবস্থা হচ্ছে, মোডস অফ প্রোডাকশন, রিলেশনস অফ প্রোডাকশন, যে সুপারস্ট্রাকচার যেটা বা তার দ্বিতীয় স্তর যেটা এই মোডস অফ প্রোডাকশনেরই একটা প্রতিচ্ছবি, সেটা হচ্ছে রাষ্ট্র কিভাবে হবে, এবং আমাদের যে রিলিজিয়াস ইনস্টিটিউশন বা আমাদের যে ধর্মীয় যে সমস্ত সংস্থা, সেটা কিন্তু এই যে ইকোনমিক যে আমাদের পরিকাঠামো তারই একটা প্রতিচ্ছবি। সেই জন্য প্রত্যেক স্টেজ অফ হিস্ট্রিতে যে আমাদের রাষ্ট্র আছে, সেটা কিন্তু একমাত্র মার্কসের মতে ওই যে ইকোনমিক যে অর্থনৈতিক যে ব্যবস্থা, ট্রাইবাল বা এগ্রিকালচারে, তারই একটা প্রতিচ্ছবি। এখানে লিন্ডা নিকলসন নারীবাদের থিওরি দিয়েছে যে মার্কসের ভুলটা কোথায়, যে এই ট্রাইবাল, এগ্রিকালচারাল, ফিউডাল এই সমস্ত জায়গায় প্রতিচ্ছবিটা কিন্তু এই যে কাঠামোটা, বেস আর সুপারস্ট্রাকচারে তো রাষ্ট্র ইত্যাদি আছে, এটা কিন্তু ইকোনমিক বললে শুধুমাত্র উৎপাদন নয়, এটাও কিনশিপ, সম্বন্ধ তৈরি করা। সম্বন্ধটা কি এবং আমাদের পক্ষে সেটা কেন ইম্পর্টেন্ট আমাদের ডিসকাশনে? আমি এটা আগেই বলেছি যে ইসলাম যখন সাবকন্টিনেন্টে বা আফ্রিকায় আসলো, তারা তারা আউটসাইড কমিউনিটি, কেননা একটা গ্রামে সবাই আত্মীয়তার বন্ধন থাকতো। তারা ইদার রক্তের সম্পর্ক অথবা বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্কটা কি? আমি লিভাই স্ট্রাউসের কথা বলেছি, যেভাবে অ্যানথ্রোপোলজিস্টরা বৈবাহিক সম্বন্ধ দেখে, এটা খুব পুরনো। ফ্রয়েডের কথায় আছে যে প্রথমটা সমস্ত ইনসেস্টুয়াস রিলেশনশিপ ছিল, নিজের পরিবারের মধ্যেই আদান প্রদান হতো, কিন্তু সেটা করে তো বিশ্রাম হয় না, এবং অনেক যখন জনসংখ্যা বাড়ে সেটা করে হয় না। কাজে একদিন ভাতৃরা রাইজ আপ করলো, বাবাকে মেরে তার রক্ত এবং তার মাংসটা তারা ভক্ষণ করলো। তাতে নিজেদের মধ্যে একটা প্রমিস করলো যে কোনো মেয়েকে আমরা এনজয় করব না, এবং তাদের ট্রানজ্যাক্ট করব, অন্য ট্রাইবে দেব এবং সেই ট্রাইব থেকে মেয়ে আনবো। এটাই কিন্তু বৈবাহিক সম্বন্ধের বেসিস। এটা ফ্রয়েড টোটেম অ্যান্ড টাবুতে বলেছে, এটা সত্যি না, এটা একটা মিথোলজিক্যাল গল্প। এবং তারপরে এটা মার্সেল মাউজ নিয়ে বলেছে যে এই যে রাষ্ট্র, এটা তো মডার্ন জিনিস, এর আগে কি ছিল, এর আগে কিভাবে ট্রাইবরা একসঙ্গে থাকতো। তখন বলেছে আমরা সমানে তারা গিফট গিভিং করতো, তার আদান প্রদান করতো, জিনিস দিত, উপহার দিত। আমি তোমাকে চাল দিচ্ছি, তুমি আমাকে গম দাও, আমি তোমাকে হয়তো 1 বিঘা জমি দিচ্ছি, তুমি আমাকে কিছু দাও। এই যে আদান প্রদানের ব্যাপার, এটাতেই কিন্তু ট্রাইবগুলো একসঙ্গে থাকতো। কিন্তু লিভাই স্ট্রাউস বলেছে যে এই আদান প্রদান তো শেষ হয়ে যাবে, আমি যে চাল দিয়েছি তাকে এবং সে আমাকে যে গম দিয়েছে, এগুলো তো আমরা খেয়ে ফেলবো, তারপরেও কিন্তু রাষ্ট্র নেই তখন। আমাদের যে রাষ্ট্র, সেটা কিন্তু তখনও নেই, তৈরি হয়নি। কিভাবে তারা থাকতো? এবং তখনই কিন্তু কিনশিপটা এসে যায়। তারা এই কমোডিটি যেটা, পণ্য যেটা, তার নাম নারী, সেটাকে এক্সচেঞ্জ করতো। কেন? তাহলে বৈবাহিক সম্পর্ক হলে তাহলে পার্মানেন্ট বন্ডেজ হয়, রক্তের সম্পর্ক হয়। কেন এখন আমি তোমাকে অ্যাটাক করবো না, কেন আমাদের দুজনের
ব্লাডটা আমাদের নাতি নাতনিদের মধ্যে আছে। সো এটাই কিন্তু বৈবাহিক সম্পর্কের বেসিস। একটা ট্রাইব থেকে আরেকটা ট্রাইব, একটা গোষ্ঠী থেকে আরেকটা গোষ্ঠীতে এই মেয়েটি যাচ্ছে এবং এই বৈবাহিক সম্পর্কটা তৈরি হচ্ছে। এখন লিন্ডা নিকলসনকে যদি আমরা দেখি, আমরা যেটা বলেছিলাম যে এই যে সম্বন্ধটা কিনশিপ স্ট্রাকচার, এটাই কিন্তু পরিকাঠামো। মার্কস শুধু রিলেশনস অফ প্রোডাকশন, মোডস অফ প্রোডাকশন, উৎপাদন ব্যবস্থার কথা বলেছে। লিন্ডা নিকলসন বলেছে মার্কসের অ্যানালিসিসটা খুব ন্যারো। একমাত্র ক্যাপিটালিস্ট সোসাইটিতে, ধনতন্ত্র সোসাইটিতে কিনশিপটা সুপারস্ট্রাকচার হয়ে গেছে, বা পরিকাঠামোতে আর নেই, ওপরের তলায় চলে গেছে। একমাত্র এটাতে কাজী কিনশিপটাই কিন্তু অর্গানাইজ করতো সমস্ত, তারাই সমাজটাকে একটা পরিকাঠামো দিত। এখানে আর সেটা নেই। এবং এই কিনশিপটার মধ্যে যদি যারা বহিরাগত, যেমন ইসলামিক কমিউনিটি, যখন প্রথম তারা কিন্তু ট্রেডিং এর জন্য এসেছিল আফ্রিকাতেও এবং ইন্ডিয়ান উপমহাদেশেও, তারা যদি বৈবাহিক সম্পর্ক, ব্লাড রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারে, তারা আত্মীয়তার বন্ধনটা হবে। এই বন্ধনটাই কিন্তু বেসিস অফ মার্কেট। এইটা বলে লাভ নেই যে এই মার্কসের থিওরি, যেটা মার্কসের থিওরি বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, সেই শুধু উৎপাদন ব্যবস্থার কথা বলেছে, কিন্তু লিন্ডা নিকলসন দেখেছে উৎপাদনটা কি, এটা ওই যে সম্পর্কটা, ওটাকে এস্টাবলিশ করাটাও এই উৎপাদন সম্পর্কের একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে আমি এর সঙ্গে সম্পর্ক করছি, আমি ট্রেড করব, এটাই তো অর্থনীতি, এক্সচেঞ্জ। আমি তোমাকে এটা দিচ্ছি, তুমি আমাকে এটা দাও। ওনলি এক্সকিউজ মি ক্যাপিটালিস্ট সোসাইটিতে কিনশিপটা পরিকাঠামো থেকে উপরের তলায় চলে গেছে। তার মানে ক্যাপিটালিস্ট সোসাইটি শুধু মার্কস বেশিরভাগ অ্যানালাইজ করেছিল, এবং সেই যে ব্যবস্থাটা সেটা অন্য সোসাইটি সেইভাবেই উনি পড়তে চেষ্টা করছেন, অন্য সোসাইটিকে ওইভাবে পড়া যায় না। কাজী এই আত্মীয়তার বন্ধনটা থ্রু ব্লাড রিলেশন, ম্যারেজটা এই বহিরাগতদের সঙ্গে যখন তারা প্রথম এলো, তারা তো ছিল ট্রেডার, মুসলিমরা ছিল ট্রেডার এবং কিছু পীর ছিল ইত্যাদি। এইভাবে তারা মেইন স্ট্রিম যে কমিউনিটি, তার সঙ্গে আদান প্রদান করলে এটাকে আমরা লাভ জিহাদ বলতে পারি না, কারণ এটা কিন্তু ওপেন। লাভ জিহাদের ব্যাপারটাই হচ্ছে ডিসেপশন। আমি মিথ্যা কথা বলে একজনের সঙ্গে প্রেমের অভিনয় করে তাকে ধর্ম পরিবর্তন করানোর, এখানে সেটা নয়। এখানে কিন্তু ওপেনলি যে আমি তোমার সঙ্গে সম্পর্ক করছি, শুধু ট্রেড নয়, এবং আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, এবং আমি ঢুকছি। মেস্টিজো কালচারটা তো এইভাবেই হয়েছে আমেরিকার সাউথে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার সবটাই এই এস্টাবলিশ করে করে। এখন এখানে কি মেয়েদের কোনো ভয়েস ছিল? খুব সম্ভবত নয়, কেন পুরো ম্যারেজটাই মেয়েদের ভয়েস বা মেয়েদের ইন্ডিভিজুয়াল রাইটসের উপরে নয়, এটা কিনশিপ স্ট্রাকচার, আত্মীয়তা এস্টাবলিশ করা। পাঞ্চালের সঙ্গে বিয়ে হয়েছিল পাণ্ডবদের, ওই কিনশিপ স্ট্রাকচারটা, যুদ্ধে তারা একসঙ্গে ছিল ইত্যাদি। এটা খুব পুরনো জিনিস একটা। আর এইভাবে আমাদের প্রথমটা বুঝতে হবে, তারপরে আমরা যাব লাভ জিহাদ ইত্যাদি, কনভার্সন। এই কাঠামোটা আমাদের ভালো করে বুঝতে হবে। তো আজকে এই পর্যন্ত। নমস্কার। সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং আমাদের সোয়াকা h.in আমার জেনোসাইডের উপর আমার লেখা আছে, সেটা পড়বেন। আর আপনাদের যদি ইচ্ছা করে ডোনেট করবেন, যাতে আমরা আরো ভিডিও এরকম করতে পারি।